বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বাংলার একটা খুব প্রচলিত একটা প্রবাদ বাক্য। কিন্তু এই প্রবাদ বাক্যের যে উল্টো কথাটা, যে তর্কে মিলাই বস্তু বিশ্বাসে বহুদূর, এটাও সঠিকভাবে সত্য। কিভাবে? নাও, সাধারণত আমরা যখন একে অপরকে কথা বলার সময় বা নিজেদের যে বিশ্বাসগুলো সেগুলোকে যখন মিলিয়ে দিই, খুব সহজেই সেগুলো মিলে যায়। কিন্তু তর্ক করতে থাকলে কোনো বিষয় নিয়ে, সে তর্কের কোনো শেষ নেই, সে তর্ক চলতেই থাকবে। ঠিক আছে, ঈশ্বর নিয়ে হোক বা সমাজ নিয়ে হোক বা রাজনীতি নিয়ে হোক বা নারী পুরুষের সম্পর্ক নিয়ে হোক। কিন্তু এর উল্টো যে ঘটনাটা, অর্থাৎ তর্ক আমাদেরকে এক জায়গায় নিয়ে আসে, আমাদেরকে ইউনাইট করে, সঙ্গবদ্ধ করে, মিলিত করে। আর বিশ্বাস আমাদেরকে একটা ভাঙন ধরায়, যেটাকে আমরা বলতে পারি কি, তর্কে মিলাই বস্তু বিশ্বাসে বহুদূর। যেমন ফর এক্সাম্পল, মাউন্ট এভারেস্টের হাইট কত, সেটা আমরা ম্যাথামেটিক্সের সাহায্যে অঙ্ক কষে হিসাব কষে বার করতে পারি। বা অ্যালবার্ট আইনস্টাইনের E=mc² ফর্মুলা, সেটা আমরা লজিক দিয়ে, তর্ক অর্থাৎ মানে লজিক দিয়ে, যুক্তি দিয়ে আমরা সেটাকে প্রমাণ করতে পারি, করে আমরা সেটা সম্পর্কে সবাই সহমত হতে পারি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, সেই বিষয়ে আমরা সবাই সহমত হতে পারি তর্ক করে, লজিক দিয়ে, যুক্তি দিয়ে। কিন্তু বিশ্বাস নিয়ে আমাদের মধ্যে অনেক মতভেদ থাকতে পারে। কেউ একরকম ঈশ্বরে বিশ্বাস করে, কেউ হয়তো আল্লাহ ভগবানে বিশ্বাস করে, কেউ হয়তো এথিস্ট, সে কোনো কিছুতে বিশ্বাস করে না, কেউ অন্য কোনো জিনিসে বিশ্বাস করে। তো লজিক আমাদেরকে ইউনাইট করতে পারে। তো বাংলার যে প্রচলিত প্রবাদ বাক্য, তার উল্টো ধারণাটাও সমানভাবে সত্য। আজকের ভিডিওতে আমরা সেই লজিক কি, সেই লজিকের যে রূপ, সেটা সম্পর্কে জানব। ইম্যানুয়েল কান্ট এই লজিক নিয়ে কথা বলার সময় দুটো জিনিস সম্পর্কে আলোচনা করেছেন। সেই দুটো জিনিস যখন তুমি বুঝতে পারবে, তোমার মাথাটা ঘুরে যাবে। তুমি আজ পর্যন্ত যা কিছু ভেবে এসছো জীবন সম্পর্কে, বাস্তব সম্পর্কে, সব কিছু এক নিমেষে পাল্টে যাবে। নতুন একটা আলোতে তুমি নিজেকে, নিজের চিন্তাভাবনাকে, নিজের জীবনকে, সব কিছুকে আবিষ্কার করতে পারবে। এক নিমেষে সব কিছু, তোমার আশেপাশের জগৎ, তোমার মন, তোমার সত্তা, তোমার জীবন পুরো পাল্টে একটা অন্যই রূপ, একটা অন্যই মাত্রা পাবে। সেই লজিক সম্পর্কে যখন তুমি জানতে পারবে, ইম্যানুয়েল কান্তের লজিক, জার্মান ফিলোসফার, পৃথিবীর শ্রেষ্ঠ ফিলোসফারদের মধ্যে একজন ইম্যানুয়েল কান্ত, যিনি হেগেলের ঠিক আগে এসেছেন। এখানে দুটো কনসেপ্ট ইম্যানুয়েল কান্ত বলছে। একটা হচ্ছে কি, যেটাকে আমরা বলতে পারি ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, এই ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফিক্যাল লজিক আর কি। আর একটা লজিক যেটাকে আমরা বলতে পারি দ্য সায়েন্স অফ মেটাফিজিক্স। এই দুটো ধরনের লজিক। কনসেপ্টকে যখন আমরা আইডিয়ার উপরে ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, এবং কনসেপ্টকে যখন আমাদের অভিজ্ঞতার উপরে ব্যবহার করি, তখন আমরা সেটাকে বলি কি, সায়েন্স অফ মেটাফিজিক্স। কিন্তু এত ভারী ভারী শব্দ শুনে ভয় পাওয়ার কিছু নেই। আমি সবার প্রথমে আলোচনা করব এই কনসেপ্ট মানে কি, এই আইডিয়া মানে কি, এবং এই অভিজ্ঞতার যে বস্তু সেটার মানে কি, এবং তাদের মধ্যে সম্পর্ক কি। তখন আমরা খুব আরামসে বুঝতে পারবো এই ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি বলতে এই যে লজিকটা, তার মানে কি, এবং সায়েন্স অফ মেটাফিজিক্স তার মানে কি। তবে তার আগে আরেকটা কথা আমি বলে দিই, যে আমাদের যে অনেক দিন থেকে আমরা যে অপেক্ষা করছিলাম অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের জন্য, সেই কোর্সটা আমাদের রেডি হয়ে গেছে, সেই কোর্সটা লঞ্চ করে দেওয়া হয়েছে। তো নিচে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিনের উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অ্যাডভান্সড মাইন্ডসেট বলে লিখলেই তোমরা আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারবে, যে কোনো রকমের সামান্য অনুদান বা ডোনেশন দিয়ে। এবং এটা ছাড়া আমি আমাদের ডেসক্রিপশানেও হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ক্লিক করে ডিরেক্টলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের কোর্সটা অনেক ভালো লাগবে। যে কোর্সের বিষয়বস্তু সম্পর্কে আগেও আমি অনেক ভিডিওতে বলেছি, এবং আরও একবার বলে দিচ্ছি, এখানে আমরা 50টারও বেশি মাইন্ডসেটের একটা চেকলিস্ট দিয়েছি। ঠিক আছে, বিভিন্ন রকমের মাইন্ডসেট। সেই মাইন্ডসেটগুলো তোমাকে জীবনে বড় হতে এবং গ্রো করতে সাহায্য করবে। বিভিন্ন রকম ভুল করার মাধ্যমে জীবনে হয়তো আগামী 5 বছর 10 বছর হয়তো তুমি একটা কোনো ভুল মাইন্ডসেটের জন্য অনেক জায়গাতে অনেক কিছুতে ভুল করতে। এই মাইন্ডসেটটা যখন তুমি আগে থেকে শিখে যাবে, তখন সেই ভুলগুলো তুমি আর নেক্সট তোমার জীবনে 4 বছর 5 বছরে করবে না। তোমাকে ভুল করে সেই মাইন্ডসেটটা শিখতে হবে না, অনেক রকম খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে শিখতে হবে না। বা কবে কোন বইতে তুমি কখন কোন জিনিসটা পড়বে, বা কোন ইউটিউব ভিডিওসে কবে কোন মাইন্ডসেটটা সম্পর্কে জানতে পারবে, তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। একটা জায়গাতে একটা মাইন্ডসেটের পুরো চেকলিস্ট দেওয়া হয়েছে, 50টারও বেশি আলাদা আলাদা মাইন্ডসেট সেখানে দেওয়া হয়েছে, যেখানে কমন সেন্সিক্যাল মাইন্ডসেট মানে জেনারেল লজিকের মাইন্ডসেট আছে, এবং যেখানে স্পেশাল লজিকের মাইন্ডসেট আছে, অ্যাডভান্স মাইন্ডসেট আছে। এটা ছাড়াও আমরা আলোচনা করেছি কিভাবে যে কোনো একটা নেগেটিভ মাইন্ডসেটকে, সেটা থেকে আমরা রূপান্তর করতে পারি একটা পজিটিভ মাইন্ডসেটে,
যেটা অনেক মানুষের সমস্যা। আমরা হয়তো জানি অনেক সময় যে এই মাইন্ডসেটটা আমার মধ্যে খারাপ, এই মানসিকতাটা খারাপ, কিন্তু আমরা সেটাকে পাল্টাতে পারি না, বা আমরা জানি না যে এক্স্যাক্টলি ঠিক কীভাবে আমি আমার এই মানসিকতাটা পাল্টাবো। অনেক বছর ধরে হয়তো একটা ভুল মানসিকতা অভ্যাস করেছি এবং বুঝতে পেরেছি একটা সময় গিয়ে যে আমার মধ্যে এই মানসিকতা বা এই যে টেন্ডেন্সিটা সেটা হচ্ছে ভুল, কিন্তু সেটা আমি কি করে পাল্টাবো? একদিন দুদিনে তো সম্ভব নয়, বাট সেটা পাল্টানোর একটা পদ্ধতি আছে। একটা 6 স্টেপ একটা প্রসেসের কথা আমরা আলোচনা করেছি এখানে। 6টা ধাপের মধ্যে দিয়ে আমরা কিভাবে মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে পারি, যে কোনো নেগেটিভ মাইন্ডসেটকে পজিটিভ মাইন্ডসেটে, যেটা তোমাদেরকে অনেক অনেক সাহায্য করবে। তো তোমরা যদি যুক্ত হতে চাও এই কোর্সের সঙ্গে, তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, এবং তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যুক্ত হতে পারবে এবং সামান্য কিছু ডোনেশনের মাধ্যমে যুক্ত হতে পারবে। এটার কোনো সুনির্দিষ্ট ফিস নেই, যার ফলে তোমাদের সবার পক্ষে এটাতে যুক্ত হওয়া অনেক অনেক সহজ। ওকে, এবং কোর্সটা কিন্তু মানে এর মধ্যে অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস আছে, অনেক কিছু আলোচনা করা হচ্ছে। অ্যালবার্ট আইনস্টাইনের কোটেশন থেকে শুরু করে গ্রিক ফিলোসফির বিভিন্ন জিনিস থেকে শুরু করে বিভিন্ন রেফারেন্স ইউজ করা হয়েছে, কগনিটিভ সাইকোলজি থেকে শুরু করে ডিসিশন মেকিং, নিউরোসায়েন্স থেকে স্টিভেন আর কভির লেখা থেকে শুরু করে ড্যানিয়েল গোলম্যান বা ড্যানিয়েল কাহনেম্যানের লেখা, ঠিক আছে, অনেক কিছু আছে। খুব সুন্দর কোর্সটা হচ্ছে, মানে আমি নিজে স্যাটিসফাইড কোর্সটা তৈরি করে। তো আশা করছি তোমাদেরকে এই কোর্সে সঙ্গে পাবো। এবারে আমরা ফিরে আসি আমাদের কান্টিয়ান লজিকের বিষয়। লজিক বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন আর একটা হচ্ছে কনস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশন আর কনস্ট্রাকশন মানে কি? আমাদের মনে বিভিন্ন রকমের ধারণা থাকে। এই যে ধারণাগুলো, সেগুলো হচ্ছে দুই রকম হতে পারে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টেড কনসেপ্ট আর হচ্ছে কনস্ট্রাক্টেড কনসেপ্ট। অ্যাবস্ট্রাক্টেড মানে কি? মানে বাস্তবে যখন আমরা কোনো একটা জিনিসের সংস্পর্শে আসি, কোনো একটা অভিজ্ঞতা হয় আমাদের, তখন সেই অভিজ্ঞতা থেকে আমাদের মনে কোনো একটা ধারণা তৈরি হয়। ধরা যাক আমি একটা বই এখানে আমি চোখে দেখছি, হাতে স্পর্শ করছি, তাহলে এই বইটার একটা ধারণা বা একটা কনসেপ্ট আমার মাথায় তৈরি হচ্ছে। যখন এই বইটা আমার সামনে নেই, তখনও আমি আর তুমি এই বইটা নিয়ে আলোচনা করতে পারি, কারণ কি আমাদের মাথায় ওই বইটার একটা কনসেপ্ট, একটা ধারণা তৈরি হয়ে আছে। এটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্টেড কনসেপ্ট। যেটা আমরা চোখে দেখছি, তার রং, তার রূপ, তার আকার আকৃতি, তার যে অভিজ্ঞতা, তার যে সেন্সেশন, তার ফিলিংস, সেগুলো থেকে, সেই বাস্তবটাকে দেখে সেখান থেকে নিষ্কাশিত করে নিচ্ছে একটা ধারণাকে, একটা কনসেপ্টকে। সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। বাস্তব থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট করছি সেটাকে। অন্যদিকে আছে কি কনস্ট্রাকশন, মানে হচ্ছে তৈরি করা বা সৃষ্টিমূলক ধারণা। নাও এই যে সৃষ্টিমূলক ধারণা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা সার্কেলের কথা ভাবতে পারি, একটা বৃত্ত যেখানে দুটো বিন্দু আছে। একটা বিন্দু যেটা হচ্ছে স্থির অবস্থায় আছে, একটা তলের উপরে, একটা সমতল ভূমির উপরে একটা বিন্দু আছে যেটা হচ্ছে স্থির অবস্থায়, এবং অন্য একটা বিন্দু সেটা চলমান অবস্থায় আছে। এবার এই চলমান বিন্দু আর স্থির বিন্দুর যে দূরত্বটা, সেটা যখন সবসময় সমান হবে, তখন যে রূপটা তৈরি হবে, যে আকৃতিটা তৈরি হবে সেই সমতলের উপরে, সেই আকৃতিটাকে আমরা বলছি কি বৃত্ত বা সার্কেল। এই যে ধারণাটা বৃত্তের, এই যে কনসেপ্টটা, সেটা কিন্তু অ্যাবস্ট্রাকশন নয়, এটা হচ্ছে কনস্ট্রাকশন। এটা বিশুদ্ধভাবে আমাদের মনের একটা ক্ষমতা, একটা বিশুদ্ধ মানসিক ধারণাকে তৈরি করার, যেটা বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। বাস্তবে কোনো কিছু দেখে, শুনে বা স্পর্শ করে বা অভিজ্ঞতার মাধ্যমে বা স্পর্শ অনুভূতির মাধ্যমে আমরা সেখান থেকে কোনো ধারণা তৈরি করছি এমন নয়, বরং কোথা থেকে ধারণা তৈরি করছি? সম্পূর্ণরূপে আমাদের মস্তিষ্ক থেকে এই ধারণাটা প্রসূত হচ্ছে। সম্পূর্ণরূপে আমরা আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা, সেটাকে ব্যবহার করছি। বিশুদ্ধ মানসিক একটা ধারণা, সেটাকে আমরা বলছি কি কনস্ট্রাকশন। ম্যাথামেটিক্স অথবা সায়েন্স বলতে আমরা যেটা বুঝি, মানে বিশেষ করে ম্যাথামেটিক্স, পুরো ম্যাথামেটিক্সটাই হচ্ছে কনস্ট্রাকশনের উপরে বেসড। নাম্বার 1 2 3 4 বা নেগেটিভ নাম্বার -3 -4 -5 ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা দোকানে গিয়ে বলছি 2 কেজি আলু দিন বা 1 কেজি আলু দিন, এটা কি? একদম পিওরলি কনস্ট্রাকশন। বাস্তবে কোথাও নাম্বার নেই। নাম্বার হচ্ছে আমরা সৃষ্টি করেছি, আমাদের মধ্যেই শুধুমাত্র আছে, আমরা মানুষরাই শুধুমাত্র এটা বুঝতে পারি। বিশুদ্ধ একটা মস্তিষ্ক প্রসূত একটা ধারণা, যে ধারণাটাকে আমরা ব্যবহার করছি আমাদের প্রত্যাহিক জীবনে। এই ধারণাটা যদি না থাকতো, তাহলে আমাদের আজকের জীবনটা অনেক বেশি জটিল হতো, অনেক বেশি মানে একে অপরের সঙ্গে জিনিসপত্র এক্সচেঞ্জ করাটা অনেক কঠিন হয়ে পড়তো। তো এই দুই ধরনের ধারণা আমাদের মনে থাকে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, একটা হচ্ছে কনস্ট্রাকশন। এরকম অনেক ধারণা আমাদের মনে আছে। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, সিংহ, ভাল্লুক, তার ধারণা, সম্পর্ক, রিলেশনশিপের ধারণা আছে আমাদের মনের মধ্যে, নাম্বারসের ধারণা আছে, টাকা পয়সার ধারণা আছে, নারী পুরুষের সম্পর্কের ধারণা আছে, গডের ধারণা আছে, ইত্যাদি ইত্যাদি। এবার এই যে দুই রকমের ধারণা, সেটাও আবার তিনটে আলাদা আলাদা স্তরে তার অস্তিত্ব আছে। একটা স্তর হচ্ছে কি, যেটাকে আমরা বলতে পারি
মানে প্রাথমিক স্তর, একটা হচ্ছে মধ্য স্তর, একটা হচ্ছে উচ্চ স্তর। একদম সহজ কথা যদি আমি বলি, একটু যদি আমি ভালো করে বলি তাহলে হচ্ছে বর্ণনামূলক স্তর অথবা ডেসক্রিপটিভ কনসেপ্ট। এর থেকে ঊর্ধ্বে যেটা আছে হচ্ছে ডিফারেন্সিয়েটেড কনসেপ্ট বা আলাদা আলাদা বৈশিষ্ট্যের ধারণা। এবং তারও ঊর্ধ্বে যেটা আছে সেটাকে আমরা বলতে পারি কি ধারণার মধ্যেকার সম্পর্ক অথবা রিলেশনাল কনসেপ্ট বা কনসেপচুয়াল রিলেশন। এই যে বর্ণনামূলক ধারণা বা ডেসক্রিপটিভ যে কনসেপ্ট, তার মানে কি, মানে হচ্ছে একদম প্রাথমিক স্তরে যখন আমরা একটা পেন্সিল দেখছি এবং একটা পেন দেখছি, দুটো জিনিস, তো দুটো ধারণা আমাদের মনে তৈরি হচ্ছে। জাস্ট দুটোর যে বৈশিষ্ট্য সেখান থেকে সেই ধারণাটা আমাদের মনে তৈরি হচ্ছে। জাস্ট আমি জানি যে পেন্সিল মানে একটা জিনিস হয় আর পেন মানে বলে একটা জিনিস হয়, দুটো জিনিস হয়। কিন্তু পেন্সিলের যতগুলো, এই ধারণাটা পেন্সিল, এর যতগুলো বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলো আমার কাছে নেই। এর একটা আকার বা আকৃতি আছে, একটা এর রং আছে, একটা এর ওজন আছে, ঠিক আছে, এর মধ্যেকার বিভিন্ন রকমের বস্তু আছে, ঠিক আছে, এই সব কিছু হচ্ছে এর এক একটা বৈশিষ্ট্য, এর রং, আকার, আকৃতি, তারপরে এর ওজন, ঠিক আছে, সব কিছু। পেনের হচ্ছে সেরকম, তার আকার, আকৃতি, তার রং, তার ওজন, আরও তার বিভিন্ন রকমের সেই ধারণাটার অনেকগুলো বৈশিষ্ট্য। কিন্তু তার সমস্ত বৈশিষ্ট্যগুলো আমার কাছে নেই। জাস্ট বেসিক শুধুমাত্র ধারণাটা তৈরি হয়েছে, একটা বর্ণনা আমরা দিতে পারছি যে পেন বলে একটা জিনিস হয়, পেন্সিল বলে একটা জিনিস হয়। এটা হচ্ছে কি বর্ণনামূলক ধারণা, বাস্তবটাকে দেখে হোক বা কনসেপচুয়ালি হোক, একটা জাস্ট বেসিক বর্ণনা। এটা হচ্ছে প্রাথমিক স্তরে। এবার এই ধারণাটা থাকে, আমরা যদি আরেকটু উন্নত ধারণা তৈরি করতে চাই পেন্সিলের ধারণাটায়, সেটাকে আরেকটু সুস্পষ্ট করব, তার ক্ল্যারিটিটা বাড়াবো। কারণ হতে পারে এই পেন্সিলটার যতটা ওজন আছে, আর দেখা যাক আরেকটা জিনিস, ধরো আমি শার্পনারটা নিলাম, এটা একটা ধারণা, এই ধারণাটার এর যে ওজন, দুটোর বৈশিষ্ট্য সমান হয়ে গেল, তাহলে একটা ধারণার একটা বৈশিষ্ট্য পাচ্ছে আর আরেকটা ধারণার আরেকটা বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য মিলে যেতে পারে। তখন আমাদের মনে হতে পারে কি দুটো ধারণা একই, কিন্তু দুটো ধারণা তো একই নয়, আলাদা আলাদা। সেই জন্য আমাদের একটা একটা ধারণার অনেকগুলো বৈশিষ্ট্যকে এক জায়গায় জড়ো করার দরকার হয়, যাতে করে সেই ধারণাটা সুস্পষ্ট হয়, আরও সঠিকভাবে স্থাপিত হয়। শুধুমাত্র জানলেই হবে না, বরঞ্চ ধারণাটাকে সঠিকভাবে স্থাপন করতে হবে। তো সেই জন্য অনেকগুলো বৈশিষ্ট্য দরকার প্রত্যেকটা ধারণার। এবার সেই বৈশিষ্ট্যগুলো যখন আমি পেয়ে যাচ্ছি, তখন একটা বৈশিষ্ট্য দুটো ধারণার মিলে গেলেও অন্য কোনো না কোনো বৈশিষ্ট্য আলাদা থাকবেই, যার ফলে সেই দুটো ধারণা সম্পূর্ণরূপে আলাদাভাবে স্থাপন হবে আমাদের মনে। এটাকে আমরা বলছি কি বিচ্ছিন্ন বা আলাদা আলাদা ধারণা। একটা ধারণার থেকে আরেকটা ধারণা যখন আলাদাভাবে স্থাপন হচ্ছে, এস্টাবলিশ হচ্ছে, ডিফারেন্সিয়েটেড কনসেপ্ট, একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট আলাদা। এবং এরও ঊর্ধ্বে আরেকটা হচ্ছে তৃতীয় স্তর আছে, যে স্তরটা হচ্ছে কি, যেখানে একটা ধারণার উপরে বা একটা কনসেপ্টের সাথে অন্য একটা কনসেপ্টের যে অ্যাপ্লিকেশন বা ব্যবহার, একটা কনসেপ্টকে আমি যদি অন্য কনসেপ্টের উপরে ব্যবহার করি তাহলে কি হবে, বা একটা কনসেপ্টের সাথে অন্য কনসেপ্টের সম্পর্কটা কি, এটাকে বাড়ালে বা এটা কি বাড়বে, বা এটা দিয়ে যদি এটাকে আমি আঘাত করি তাহলে কি হবে। যেমন পেন্সিলটাকে আমি শার্পনার দিয়ে কেটে ফেলতে পারি, বা যদি আমি ফর এক্সাম্পল বইয়ের উপরে পেন্সিল দিয়ে দাগ দিতে পারি, মানে একটা ধারণাকে আরেকটা ধারণার উপরে আমি ব্যবহার করছি, এই ধারণার সাথে এই ধারণার সম্পর্কটা কি সেটা সম্পর্কে বোঝা। এবার এখানে আমি ধারণা বলতে বস্তু দিয়ে বোঝালাম, কিন্তু ধারণা মানে সবসময় যে বস্তু হবে তার কোনো মানে নেই। যে কোনো জিনিসই একটা ধারণা। আমরা মনে যা কিছু চিন্তা করি সেই প্রত্যেকটা চিন্তার মধ্যে কোনো না কোনো ধারণা লুকিয়ে আছে। ধারণা ছাড়া আমরা চিন্তা করতে পারি না। প্রত্যেকটা শব্দ একটা একটা ধারণাকে প্রকাশ করে। এই একটা একটা শব্দ যে আমি বলছি, এক শব্দ, ধারণা, এগুলো প্রত্যেকটাই একটা একটা ধারণা। আবার তো কোনো শব্দ ছাড়া আমরা চিন্তা করতে পারি না, কোনো ছবি ছাড়া আমরা চিন্তা করতে পারি না। আগে একটা প্রিভিয়াস ভিডিওতে এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম যে শব্দ এবং ছবির কোলাহল। তোমরা না দেখে থাকলে সেই ভিডিওটা অবশ্যই দেখবে, ডিসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। এবং সেই ধারণাগুলোর যে একে অপরের সাথে সম্পর্ক, এটা হচ্ছে তৃতীয় স্তর। একটা হচ্ছে তাহলে ডেসক্রিপটিভ কনসেপ্ট, ডিফারেন্সিয়েটেড কনসেপ্ট আর কনসেপ্টের মধ্যেকার রিলেশন, এই তিনটে স্তরের কনসেপ্ট। এবার এই যে কনসেপ্টগুলো সেগুলো আবার অ্যাবস্ট্রাক্টেড আবার কনস্ট্রাক্টেড, এই দুই রকমের কনসেপ্ট হতে পারে। এবারে আমরা বুঝবো যে এই যে কনসেপ্টগুলো আছে আমাদের মনের মধ্যে, এই কনসেপ্টগুলো সবসময় কি আমাদের মানসিক স্তরে সেগুলো তার অস্তিত্ব থাকে। এবার এই কনসেপ্টগুলোকে আমরা দুটো আলাদা আলাদা ক্ষেত্রে বা দুটো আলাদা আলাদা অভিমুখে ব্যবহার করতে পারি। কীরকম? এই সমস্ত কনসেপ্টকে আমরা ব্যবহার করতে পারি কোনো একটা আইডিয়া তার সাপেক্ষে। যেমন ফর এক্সাম্পল গড বা ফ্রিডম, সব কিছু থেকে মুক্ত হয়ে যাওয়া, সব কিছু থেকে ফ্রি হয়ে যাওয়া, অথবা গড বা অথবা হতে পারে ফর এক্সাম্পল জাস্টিস বা ট্রুথ। এক একটা আইডিয়া, একটা পিওর আইডিয়া, সেই আইডিয়ার সাপেক্ষে এই ধারণাগুলোর অবস্থানটা কোথায়, সেই আইডিয়ার সাথে
একদম পিওরলি একটা মানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মানে পিওরলি একটা এমন একটা আইডিয়া, এমন একটা ধারণা যেটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, একটা ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া। সেই আইডিয়ার সাথে এই ধারণাগুলোর সম্পর্কটা কি, বা সেই ধারণাগুলো একে অপরের সাথে কি সম্পর্কে আছে, এবং সেই আইডিয়াটার সাপেক্ষে একটা সিস্টেম তৈরি হচ্ছে, একটা সামগ্রিক, যেখানে অনেকগুলো ধারণার একটা নেক্সাস। মাকড়সার জাল যেমন হয়, একটা সুতোর সাথে একটা সুতো আটকে থাকে, তারপর সেখানে আরেকটা সুতো আটকে থাকে, ঠিক তেমন অনেকগুলো ধারণার মধ্যেকার একটা সম্পর্ক, আর সেগুলোর কেন্দ্রে কে আছে, ওই আইডিয়াটা। সেটা গড হতে পারে, ফ্রিডম হতে পারে, জাস্টিস বা ট্রুথ, এমন কোন একটা আইডিয়া হতে পারে। এই যে জিনিসটা, এটাকে আমরা বলছি কি ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, যখন আমরা ধারণাগুলোকে সেই আইডিয়ার উপরে ব্যবহার করছি। কিন্তু অন্যদিকে যখন আমরা আমাদের ধারণাগুলোকে মানসিক স্তরে সেটাকে ব্যবহার করছি কোথায়, আমাদের অবজেক্ট অফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ আমাদের যে অভিজ্ঞতা, যে অনুভূতির যে বস্তু, তার উপরে আমরা বিভিন্ন ধারণাকে ব্যবহার করতে পারি। ব্যবহার করে আমরা আমাদের অভিজ্ঞতাটাকে একটু পাল্টে দিতে পারি। যখন আমরা সেটা করছি তখন সেটাকে আমরা বলছি কি সায়েন্স অফ মেটাফিজিক্স। একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক আমরা একটা ধারণা তৈরি করলাম, বিভিন্ন সায়েন্টিফিক রুলস রেগুলেশন সম্পর্কে আমরা ম্যাথামেটিক্স ফিজিক্সে পড়াশুনো করলাম, করে একটা এসি মেশিন, একটা এয়ার কন্ডিশনার মেশিন তৈরি করলাম। এবার ওই মেশিনটা কিভাবে তৈরি হচ্ছে, বিভিন্ন কনসেপ্ট বা ধারণাকে কাজে লাগিয়ে ফিজিক্সের যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশুনো করে ইঞ্জিনিয়ার, তারা এগুলোকে তৈরি করেছে। তারপর সেই এসি মেশিনের রিমোটটাকে কন্ট্রোল করার মাধ্যমে আমরা কি করছি, টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি, যার ফলে আমাদের যে অভিজ্ঞতাটা, শরীরের যে মানে একটু ঠান্ডা লাগছে ঘরের ভিতরে বা একটু গরম লাগছে আমাদের ঘরের ভিতরে, আমরা তখন এসিটাকে ব্যবহার করছি, তাহলে আমাদের অভিজ্ঞতাটা একটু পাল্টে গেল। তাহলে আমাদের সেই ধারণাটাকে, সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করলাম, ব্যবহার করলাম কোথায়, আমাদের অভিজ্ঞতার, আমাদের অনুভূতির উপরে, যার ফলে আমাদের অনুভূতিটা একটু পাল্টে গেল। আমরা একটা গাড়ি তৈরি করলাম, 4 হুইলার কার মানুষ তৈরি করতে পারে, তো যার ফলে কি আমাদের অভিজ্ঞতাটা পাল্টে গেল, আমাদের যোগাযোগ ব্যবস্থার সুবিধা হয়ে গেল, আমাদের অভিজ্ঞতাটা অন্যরকম অনুভূতি হলো। তাহলে আমরা সেই কনসেপ্টকে যখন আমাদের অবজেক্ট অফ এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বা অনুভূতির বস্তুর উপরে ব্যবহার করছি, তখন সেটাকে আমরা কি বলছি, সায়েন্স অফ মেটাফিজিক্স। এই সায়েন্স অফ মেটাফিজিক্স আর ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফির মধ্যে আমরা যে লজিকটা ব্যবহার করে থাকি ওই সিস্টেমের মধ্যে, সেটাকে আমরা বলি কি ট্রান্সেন্ডেন্টাল লজিক। আর সায়েন্স অফ মেটাফিজিক্সের মধ্যে আমরা যে ধরনের লজিক ব্যবহার করে থাকি সেগুলো বেশিরভাগ আইদার সায়েন্টিফিক লজিক অথবা জেনারেল লজিক আমরা সেগুলোকে বলে থাকি। এবার ইম্যানুয়েল কান্তের এই যে দুটো ডিফারেন্সিয়েট করছে, জেনারেল লজিকের সাথে ট্রান্সেন্ডেন্টাল লজিক, এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। লজিকের কনসেপ্টটা অ্যাকচুয়ালি এখানে কি। জেনারেল লজিক হচ্ছে কি একটা লাইনের মতো বা একটা সরল রেখাংশের মতো, যে সরল রেখাংশের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের কুসংস্কার, যে মানে ফর এক্সাম্পল কালো বিড়াল যদি রাস্তা কেটে যায় তার মানে আজকে আমার সাথে কিছু না কিছু খারাপ হবে, বা তুমি গরুর উপরে যদি হাত বুলিয়ে দাও তাহলে তোমার ডায়াবেটিস কমে যাবে, ঠিক আছে, গোমূত্র পান করলে তোমার ক্যান্সার হবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো বিভিন্ন রকমের কুসংস্কার, ঠিক আছে, বা তুমি পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে থাকবে তাহলে তোমার ঘুম ভালো হবে, বা ইত্যাদি। এরকম নানান রকমের কুসংস্কার বিভিন্ন সভ্যতায় বিভিন্ন কালচারে এসে গেছে, মানে আছে। সেই কুসংস্কারের থেকে সরে আসা, এসে একটা সাধারণ কমন সেন্সিক্যাল যে লজিক সেটাকে তৈরি করা, সাধারণ বোধ বুদ্ধি মানুষের মধ্যে যে তৈরি হয়, সেটাকে আমরা বলছি কি জেনারেল লজিক। যখন আমরা কথা বলি একে অপরের সঙ্গে অফিসের মধ্যে বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বা বন্ধুরা বা ফ্যামিলি মেম্বার্সের মধ্যে, যখন আমরা কোনো কেরিয়ারের ডিসিশন নিই বা কার সঙ্গে বিয়ে করব বা টাকা পয়সার বিষয়ে, কোথায় ফ্ল্যাট কিনবো, বাড়ি কিনবো নাকি গাড়ি কিনবো, ইএমআইতে কিনবো নাকি লোন নেবো নাকি নেবো না, ইত্যাদি ইত্যাদি, তখন আমরা যে সমস্ত লজিকগুলো ব্যবহার করার চেষ্টা করি সেটা হচ্ছে কি জেনারেল লজিক। আমরা এই কুসংস্কার থেকে যত দূরে সরে আসতে পারবো তার অপোজিট প্রান্তে দাঁড়িয়ে আছে কি জেনারেল লজিক। এই জেনারেল লজিকে যখন আমরা পৌঁছাতে পারবো কুসংস্কার থেকে সরে এসে, কুসংস্কারগুলো কি, যেমন আগেকার দিনে মানুষ ভাবতো যে আকাশে যখন বিদ্যুৎ চমকাতো তখন মনে করতো ঈশ্বর খুব রেগে গেছেন, সেজন্য তার ছড়ি দিয়ে মানুষের উপরে মানে জগতের উপরে আঘাত করছে, সেই জন্য হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এরকম কিন্তু আমরা পরে জানলাম সায়েন্টিফিক ওয়েতে কি ওখানে ইলেকট্রিসিটি তৈরি হয় মেঘে মেঘে ঘর্ষণের জন্য, তার বিভিন্ন সায়েন্টিফিক ব্যাখ্যা বা প্রুফ আছে আবার। তো ওই যে কুসংস্কার থেকে সরে এসে যে সাধারণ বোধ বুদ্ধি তৈরি হওয়া, যে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, প্রকৃতিস্থ কোনো কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমরা জানি না, এটা হচ্ছে সেই সাধারণ লজিক বা জেনারেল লজিক। এই জেনারেল লজিক হচ্ছে কি একটা প্রিসাপোজড অফ ট্রান্সেন্ডেন্টাল লজিক অ্যান্ড সায়েন্টিফিক লজিক। অর্থাৎ সেই যে ট্রান্সেন্ডেন্টাল লজিক আর সায়েন্টিফিক লজিক, তার আগে
হচ্ছে জেনারেল লজিক। এই জেনারেল লজিকে যতক্ষণ আমরা পৌঁছাতে পারবো ততক্ষণ আমরা স্পেসিফিক লজিক, কোনো সুনির্দিষ্ট একটা বিশেষ লজিক বা ধারণাতে মানে লজিকের যে মানে যুক্তির যে ছন্দ সেটাকে আমরা আবিষ্কার করতে পারবো না। একটা উদাহরণ দিচ্ছি, যেমন কোয়ান্টাম ফিজিক্সে বা ম্যাথামেটিক্সে বা ধরা যাক থিওরিটিক্যাল ফিজিক্সে, সেখানে আমরা যে ধরনের যুক্তি ব্যবহার করি, ম্যাথামেটিক্সে যে ধরনের যুক্তি ব্যবহার করি, আর বায়োলজি যখন আমরা পড়ি তখন যে ধরনের যুক্তি ব্যবহার করি, এই দুটো যুক্তি কিন্তু আলাদা আলাদা যুক্তি, আলাদা ধরনের যুক্তি। সেখানে আলাদা নিয়ম মেনে চলা হয়। বায়োলজি একটা আলাদা সাবজেক্ট এবং ফিজিক্স একটা আলাদা সাবজেক্ট, এবং সেই যে আলাদা আলাদা যুক্তির যে মানে শৃঙ্খলাগুলো উন্মুক্ত হচ্ছে, সেটা কোথা থেকে হচ্ছে না, জেনারেল লজিক থেকে। সুতরাং যতক্ষণ না একজন মানুষ সেই সুপারস্টিশন বা কুসংস্কার বা প্রিজুডিসেস বা ডগমা সেখান থেকে সরে এসে এই জেনারেল লজিকে পৌঁছাতে পারবে না, ততক্ষণ সেই মানুষটার পক্ষে ট্রান্সেন্ডেন্টাল লজিক বা সায়েন্টিফিক লজিক, যেটা মানে মেটাফিজিক্সের মানে সায়েন্স অফ মেটাফিজিক্সের যে লজিক, সেই দুটো লজিককে এক্সপ্লোর করা সম্ভব হবে না। সেটা ফিজিক্সে হোক, বায়োলজি হোক, ম্যাথামেটিক্স হোক বা ফিলোসফি হোক। ফিলোসফি মানে এখানে ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, সেগুলো হচ্ছে আলাদা আলাদা স্পেসিফিক, আরও সুনির্দিষ্ট, আরও সূক্ষ্ম লজিক। তো জেনারেল লজিক হচ্ছে কি, সেই সমস্ত লজিকের যে শৃঙ্খলা তার আগের একটা জাংশনের মতো, যেখান থেকে চারিদিকে বিভিন্ন শৃঙ্খলা মানে চারিদিকে বিভিন্ন রাস্তা উন্মুক্ত হয়ে গেছে, এবং প্রত্যেকটা রাস্তার আলাদা আলাদা কিছু অ্যাক্সিওম আছে, কিছু আলাদা আলাদা প্রিন্সিপাল আছে, কিছু জিনিস সে ধরে নিচ্ছে বা ভেবে নিচ্ছে। সেই অ্যাক্সিওমগুলোকে আমরা যখন মানে বিবেচনা করছি, তখন সেটা হচ্ছে কি ফিলোসফি। Philosophy is not defined by its subject matter, it is defined by its process. অর্থাৎ দর্শন মানে প্রকৃত যে দর্শন, তার কোনো সুনির্দিষ্ট বস্তু নেই। বিজ্ঞানের একটা বস্তু থাকে। বিজ্ঞান সবসময় কোনো না কোনো একটা জিনিসের উপরে আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে জীববিদ্যা মানে জীববিজ্ঞান, বা হচ্ছে পদার্থবিজ্ঞান, ঠিক আছে, বা হচ্ছে অন্য কোনো বিজ্ঞান, ফর এক্সাম্পল ম্যাথামেটিক্সও যদি আমরা ভাবি, তাহলে সেটা একটা সুনির্দিষ্ট মানে অ্যাবস্ট্রাক্ট একটা বিজ্ঞান। নিউমেরোলজি বা নাম্বারের যে বিজ্ঞান, কি করে নাম্বার এসছে, তার একটা আলাদা বিজ্ঞান আছে। তো সেই সমস্ত বিজ্ঞানের একটা জিনিস আছে। যেমন বায়োলজি যদি পড়ি তাহলে শরীর নিয়ে আলোচনা করা হয়। উদ্ভিদ বিজ্ঞান যদি আমরা পড়ি, সেখানে হচ্ছে গাছপালা, প্রকৃতি, উদ্ভিদ জগৎ, সেইগুলো নিয়ে সেই বিষয়বস্তুটার উপরে ওই বিজ্ঞানটা নির্ভরশীল। যদি আমরা কোয়ান্টাম ফিজিক্স পড়ি তাহলে পার্টিকেল, ওয়েভস, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে প্রত্যেকটা বিজ্ঞানের একটা বিষয়বস্তু আছে, সেটা আমাদের মানুষের শরীর হোক, উদ্ভিদ বিজ্ঞানে উদ্ভিদ জগৎ হোক, বা হচ্ছে প্রাণী বিজ্ঞানে প্রাণী জগৎ হোক, বা হচ্ছে ফিজিক্সে হচ্ছে পদার্থ বা বস্তুর ম্যাটার, সেগুলো নিয়ে হোক, ঠিক আছে। কিন্তু ফিলোসফি কি, সেই প্রত্যেকটা বিজ্ঞানকে যখন আমরা আলোচনা করছি, সেখানে একটা সিস্টেম বা একটা প্রসেস ব্যবহার করছি সেই বিষয়বস্তুটার উপরে। সেই প্রসেসটার দ্বারা ডিফাইন হচ্ছে কি সেই বিজ্ঞানটা। সেই প্রসেসটাকে আমরা, সেই বিজ্ঞান শুধুমাত্র সেই পার্টিকুলার প্রসেসটাকেই বোঝে। ফিলোসফির কাজ হচ্ছে কি এইরকম নতুন নতুন প্রসেস আবিষ্কার করা, সৃষ্টি করা। সেই জন্য আমরা সেটাকে বলছি কি ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, যেখানে হচ্ছে মানে উদ্ভিদবিদ্যার যে প্রসেস, যেভাবে আমরা উদ্ভিদবিদ্যাকে পড়াশুনো করি, সেই প্রসেসটা শুধুমাত্র উদ্ভিদবিদ্যাই জানে, এবং সেই প্রসেসটার কতগুলো অ্যাক্সিওম আছে, একটা স্কিম্যাটা বলা হয় যেটাকে, কতগুলো প্রিন্সিপাল, যার উপরে বেস করে এবার বাকি সব জিনিসকে আমরা ভাবছি। যেমন ম্যাথামেটিক্সে নাম্বার একটা কনসেপ্ট, এবার তার উপরে বেস করে পরবর্তী সব ধারণাগুলো তৈরি হচ্ছে। পুরো নাম্বার থিওরি যা যা আছে, 1 2 3 4 বা ইনফিনিট, জিরো, নেগেটিভ নাম্বার, কমপ্লেক্স নাম্বার, আরও অনেক জিনিস আছে, হাবডি জাবডি, হাজার জিনিস আছে সেখানে। কিন্তু বেসিক কতগুলো অ্যাক্সিয়াম যে আমরা সব কিছু কনস্ট্রাক্ট করছি সেখানে। বায়োলজিতে অন্যরকম, সেখানে একটা আলাদা অন্য একটা অ্যাক্সিয়াম আমরা ব্যবহার করছি, অন্য একটা স্কিম্যাটা ইউজ করছি। তো এই যে একটা অ্যাক্সিওম বা একটা প্রসেসকে ব্যবহার করে একটা সাবজেক্টের উপরে বা একটা বিষয়ের উপরে আমরা ব্যবহার করছি, সেই প্রসেসটাকে ইনভেস্টিগেট করে কে ফিলোসফি। এবং এরকম নতুন একটা অ্যাক্সিওমকে আবিষ্কার করে নতুন একটা প্রসেসকে প্রভোগ করে কে ফিলোসফি। এবং এই সমস্ত প্রসেসগুলোর যে মানে একটা ইন্টারজাংশন, সেটাকে এক্সপ্লোর করে কে ফিলোসফি। ফিলোসফি হচ্ছে প্রকৃত অর্থে কি ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, যেটাকে আমরা ওই কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করছি কোনো একটা আইডিয়ার উপরে, সেটা হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি। এবার এইখানে আরও একটা ইম্পর্টেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদেরকে বুঝতে হবে কিভাবে একটা কোহ্যারেন্ট চিন্তার একটা ছন্দ আমরা তৈরি করতে পারি, যেখানে আমরা দুই রকমের লজিক ব্যবহার করি। এই যে ট্রান্সেন্ডেন্টাল লজিক আর হচ্ছে মানে সায়েন্স অফ মেটাফিজিক্সের যে লজিক, বা আরেকটা মানে সায়েন্টিফিক লজিক আর জেনারেল লজিক যেগুলোকে আমরা বলছি, সেই যে লজিকগুলো, সেগুলো আবার প্রত্যেকটা দুই রকমের হয়। একটা হচ্ছে কি অ্যানালিটিক লজিক, হচ্ছে সিনথেটিক লজিক।
এই অ্যানালিটিক আর সিনথেটিক মানে কি? ট্রান্সেন্ডেন্টাল লজিকের মধ্যে অ্যানালিটিক এবং সিনথেটিক আছে, আবার সায়েন্টিফিক লজিক এবং জেনারেল লজিকের মধ্যে অ্যানালিটিক এবং সিনথেটিক এক্সিস্ট করে। নাও অ্যানালিটিক মানে কি? অ্যানালিটিক মানে হচ্ছে যেখানে আমরা নতুন কোনো জ্ঞান অর্জন করি না, বরঞ্চ কোনো জিনিসকে নির্ধারণ করি। যেমন একটা উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো। ধরা যাক আমি যদি বলি যে সমস্ত কুমারী মেয়েই অবিবাহিত, তাহলে এখানে কি কুমারী মানেই তো হচ্ছে সে অবিবাহিত, তাহলে সমস্ত কুমারী মেয়েই অবিবাহিত। তাহলে এই অবিবাহিত শব্দটা অ্যাকচুয়ালি কুমারী শব্দটার সঙ্গে মানে একটা শব্দ আর একটা শব্দকে প্রকাশ করছে। নতুন কোনো জ্ঞান অর্জন করছি না, কুমারী কথাটার মানে কি, কুমারী কাকে বলে সেটা জাস্ট নির্ধারণ করা হচ্ছে। কিন্তু আমি যদি বলি যে আমার পাশের বাড়ির কুমারী মেয়েটি একটা একাকিত্বতা অনুভব করে, তাহলে এখানে একাকিত্বতা এবং পাশের বাড়ির কুমারী মেয়ে, এই কুমারী মেয়ে এবং একাকিত্বতা দুটো আলাদা কনসেপ্ট, আলাদা ধারণা। এই দুটো ধারণার মধ্যে একটা সম্পর্ককে দেখাচ্ছি। এই যে সম্পর্কটা, এটাকে বলা হচ্ছে কি সিনথেটিক লজিক, যেখানে আমরা দুটো আলাদা জিনিসকে এক জায়গায় জড়ো করছি, মিলে একটা মানে ওই যে মাকড়সার জালের মতো যে নেক্সাসটা আমরা তৈরি করছিলাম, একটা কনসেপ্টের সাথে আর একটা কনসেপ্টের যে সম্পর্ককে আমরা নির্ধারণ করছিলাম, এখানে হচ্ছে কি কুমারী মেয়েটার সাথে একাকিত্বতার একটা সম্পর্ককে আমি দেখাচ্ছি। একটা পার্টিকুলার, একটা সুনির্দিষ্ট কুমারী মেয়ে, আমার পাশের বাড়ির কুমারী মেয়েটি একাকিত্বতা অনুভব করে। এই যে বাক্যটার মধ্যে যে লজিকটা আছে, যে যুক্তিটা আছে। এবার যদি আমি বলছি যখন যে সব কুমারী মেয়েই অবিবাহিত, এই অবিবাহিত হচ্ছে কুমারী মেয়ে মানে যেটা, সেটাকে সুস্পষ্ট করছে, নতুন কোনো একটা সম্পর্ক দুটো কনসেপ্টের মধ্যে তৈরি করছে না, একটা কনসেপ্ট আর একটা কনসেপ্টকে জাস্ট প্রকাশ করছে, তখন সেটা হচ্ছে কি আমরা বলছি অ্যানালিটিক লজিক। ওকে, তাহলে বোঝা গেল অ্যানালিটিক লজিক আর সিনথেটিক লজিক মানে কি। এটা একটা প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি এক্সপ্লেন করেছিলাম আরও ডিটেলসে গিয়ে, সেখানে আরও অনেক কান্টিয়ান যে লজিকের টার্মসগুলো সেগুলো, তো সেটারও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেটা গিয়ে পরে দেখতে পারো এই ভিডিওটার পরে। নাও এবারে আমরা আসবো যে এই অ্যানালিটিক আর সিনথেটিককে আমরা একসঙ্গে কিভাবে ব্যবহার করতে পারি। ধরা যাক আমি বললাম একটা স্থির বিন্দু এবং একটা চলমান বিন্দু একটা সমতল ভূমির উপরে আছে। এবার সেই চলমান বিন্দুর সঙ্গে স্থির বিন্দুটার দূরত্বটা যখন সর্বদাই সমান হবে, তখন একটা বৃত্ত তৈরি হবে। তাহলে বৃত্ত কাকে বলে? বৃত্ত কথার অর্থ হলো যখন একটা স্থির বিন্দু এবং একটা চলমান বিন্দুর মধ্যে সমান দূরত্ব থাকবে সবসময় কোনো একটা সমতল ভূমির উপরে, তখন সেটাকে আমরা বৃত্ত বলছি। এই যে ধারণাটা, একটা কনসেপ্ট, এটা হচ্ছে কি অ্যানালিটিক কনসেপ্ট হলো, বৃত্ত মানেই হচ্ছে এটা। এবার আমরা এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, বিন্দু কাকে বলে? তাহলে বিন্দু মানে আমাদেরকে সেটাকে আবার এক্সপ্লেন করতে হবে। আবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলতে কি বোঝায় সেটাকে আবার এক্সপ্লেন করতে হবে। আবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কাকে বলে, বিন্দু কাকে বলে, আবার চলমানতা তার মানে কি, চলমান বলতে কি বোঝায় সেটাকে এক্সপ্লেন করতে হবে। অর্থাৎ একটা কনসেপ্টের মধ্যে যখন আমরা অ্যানালিটিক কনসেপ্ট দিচ্ছি, বৃত্ত কাকে বলে সেটাকে বলছি, এক্সপ্লেন করছি, নতুন কোনো জ্ঞান অর্জন করছি না, জাস্ট আমি এক্সপ্লেন করলাম, তখন সেই কনসেপ্টটার যে বৈশিষ্ট্য, সে প্রত্যেকটা বৈশিষ্ট্যকে প্রশ্ন করে সেটাকে আবার অ্যানালিটিক লজিক দিয়ে ভেঙে আমরা তার পিছনে পিছনে যেতে পারি। ঠিক আছে, সব মানুষই মরণশীল। এবার মরণ মানে কি, মরণশীল মানে কি, মানুষ মানে কি, ঠিক আছে, এরকম করে আমরা কনসেপ্টের পিছনে যেতে পারি। যেতে যেতে একটা এমন সময় আসবে যখন আমরা সিম্পলসে পৌঁছাবো। সিম্পলস মানে কি, এই যে সব কুমারী মেয়েই অবিবাহিত, মানে যেখানে একদমই নতুন কিছু বলা হচ্ছে না। বৃত্তের ক্ষেত্রে আমরা তাও কতগুলো নতুন জিনিস বলেছিলাম, যে দুটো বিন্দু আছে, তাদের মধ্যে দূরত্ব আছে, ঠিক আছে, কিন্তু এইখানে মানে কোনো কিছুই নতুন নেই। একটা শব্দ জাস্ট আরেকটা শব্দকে সিগনিফাই করছে, একটা শব্দের মাধ্যমে জাস্ট আমি আরেকটা কতগুলো শব্দ গুচ্ছের মাধ্যমে একটা শব্দকে মানে প্রকাশ করছি, যেটাকে আমরা ডেফিনেশন বলে থাকি। যেমন হচ্ছে আমরা নিউটনিয়ান যে ডেফিনেশনগুলো আমরা পড়ি, আইজ্যাক নিউটনের যে তিনটে গতিবেগের যে সূত্র আছে, ঠিক আছে, প্রথম ল, দ্বিতীয় ল, তৃতীয় ল, ঠিক আছে, যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, চলমান বস্তু চিরকাল চলমান অবস্থায় থাকবে, ঠিক আছে, এবং প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত এবং সমান প্রতিক্রিয়া থাকে, যেটা থার্ড ল। এগুলো হচ্ছে কি, মানে এবার এখানে ক্রিয়া মানে কি, প্রতিক্রিয়া মানে কি, তারপর আরও পিছনে প্রশ্ন করতে থাকলে একটা সময় এমন আসবে যেখানে এমন একটা জিনিস আমরা জানবো যেটা হচ্ছে সিম্পল। যেমন তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা ট্রায়াঙ্গেল বলি। এখানে নতুন কিছু জানছি না আমরা, জাস্ট তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটার মানেই হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে সিম্পলস। এই যে সিম্পলসগুলো যখন আমরা পিছন দিকে যেতে যেতে অ্যানালিটিক লজিক ব্যবহার করতে করতে, অ্যানালিটিক কোশ্চেন করতে করতে পিছন দিকে চলে যাব, তখন অনেকগুলো এরকম সিম্পলস পাবো। তখন সেই প্রত্যেকটা সিম্পলসকে কাজে লাগিয়ে আবার আমরা পুনরায় যোগ করতে করতে সিনথেটিক লজিক, একটা সিম্পলসের সাথে আরেকটা সিম্পলসের যে সম্পর্ক কনসেপচুয়াল, সেখান থেকে আমরা একটা আবার
পুনরায় ফিরে আসবো, এসে পুরো সিস্টেমটাকে এরকম বারবার পিছন দিকে যাব, আবার সামনে আসবো, তখন পুরো একটা সিস্টেম অফ থট আমরা ডেভেলপ করতে পারবো। সেই যে সিস্টেম অফ থটটা আমরা ডেভেলপ করতে পারছি, তখন সেটাকে আমরা বলতে পারবো কি একটা ফিলোসফিক মডেল তৈরি হলো, যে ফিলোসফিক মডেলটাকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। একটা সম্পূর্ণ একটা কমপ্লিট একটা ফিলোসফিক মডেল, যার মধ্যে কোনো খাদ নেই, যেটার মধ্যে কোথাও কোনো ভুল ভ্রান্তি নেই। কারণ আমরা প্রত্যেকটা সিম্পলস দিয়েই আমরা পুরো কনসেপ্টটাকে মানে দাঁড় করাচ্ছি, সিনথেসিসটাকে দাঁড় করাচ্ছি, কোনো কিছুই বাদ নেই। তাহলে এখানে আমরা তিনটে ধাপ বা তিনটে স্টেপ আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথম কি, সিম্পলস খুঁজে বের করা, এমন একটা জায়গাতে পৌঁছানো প্রশ্ন করতে করতে যেখানে আর তারপরে আর কিছু নেই, সেখানে হচ্ছে এন্ড, একটা সিম্পলস পাচ্ছি আমরা। সিম্পলস মানে কি আশা করি বোঝা গেছে। দ্বিতীয় কাজ হচ্ছে কি, সেই সিম্পলসগুলোকে কাজে লাগিয়ে কনসেপ্ট তৈরি করা। ঠিক আছে, এমন একটা কনসেপ্ট তৈরি করা যে কনসেপ্টের মধ্যে অন্য কোনো কনসেপ্টের ধারণা ইনক্লুড নেই, আগে থেকে ইনস্ক্রিপ্টেড হয়ে আছে একটা কনসেপ্ট অন্য একটা কনসেপ্টের সাবসেট আর সুপারসেটের যেমন সম্পর্ক। ভারতবর্ষ একটা কনসেপ্ট আর ওয়েস্ট বেঙ্গল একটা কনসেপ্ট। এবার ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গল অবস্থান করছে, ভারতবর্ষ তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, তো দুটো কনসেপ্টের মধ্যে একটা হচ্ছে সুপারসেট, একটা হচ্ছে সাবসেট। তো এরকম না, মানে এমন একটা কনসেপ্ট তৈরি করা যার মধ্যে অন্য কোনো কনসেপ্ট হচ্ছে ইনস্ক্রিপ্টেড বা তার মধ্যে আরেকটা কনসেপ্টের ধারণা লুকিয়ে আছে, এমনটা নয়। প্রথমে সিম্পলস খুঁজে বের করা, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েটেড পিওর কনসেপ্ট খুঁজে বের করা, তারপর থার্ড স্টেপে গিয়ে হচ্ছে কি সেই কনসেপ্টগুলোকে অ্যাসেম্বল করতে থাকা, সেগুলোকে জড়ো করা, যোগ করা। যেমন হচ্ছে একটা জিগসঅ পাজেল যেমন হয়, পাজেলের পিসগুলোকে এক জায়গায় মিলিয়ে মিলিয়ে দেখতে হয়, কোন পিসের সাথে কোন পিসটা মিলে গিয়ে একটা ছবি তৈরি হচ্ছে, ঠিক তেমন ওই কনসেপ্টগুলোকে অ্যাসেম্বল করে করে সিনথেটিক লজিকের মাধ্যমে এবার একটা সিস্টেম, একটা পিকচার বা একটা ছবি তৈরি করা। কিসের ছবি না, বাস্তবের ছবি, রিয়েলিটি কি, আর সেই রিয়েলিটির মধ্যে আমাদের মানুষ হিসেবে অবস্থানটা কোথায়। যখন আমরা সেই ছবিটাকে আবিষ্কার করতে পারবো, তখন আমাদের প্রকৃতি বা নেচার কি সেটা আমরা বুঝতে পারবো, সেটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে, একটা ধারণা ডেভেলপ হবে। ঠিক আছে, যে আন্ডারস্ট্যান্ডিং বা ধারণাটা আমাদেরকে ইভলভ হতে বা আরও অনেক বেড়ে উঠতে সাহায্য করবে। আমরা আমাদের যে সিভিলাইজেশনে যে কনসাসনেস, যে ইনটুইটিভ যে নলেজ, সেটাকে আরও এক্সপ্যান্ড করতে পারবো, প্রকৃত নলেজটাকে। ওকে, তো এই ছিল ইম্যানুয়েল কান্তের যে লজিক সম্পর্কে ধারণা, সায়েন্স অফ মেটাফিজিক্স সম্পর্কে ধারণা, ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি সম্পর্কে ধারণা এবং কনসেপ্ট সম্পর্কে ধারণা। এবার এখানে আমাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে যে আমরা আলাদা আলাদা মানে একই শব্দকে ব্যবহার করি আলাদা আলাদা কনসেপ্টকে বোঝানোর জন্য। ধরো যাক তুমি এবং তোমার বন্ধু বসে আছো, তুমি বলছো যে ফর এক্সাম্পল আমি একটা ছেলেকে বা একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ভালোবাসে না, বা তার সঙ্গে আমার পারিবারিক সমস্যার কারণে বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু আমি তাকে ভুলে যেতে পারছি না। তো তুমি একটা ভালোবাসার একটা কনসেপ্ট তুমি তোমার বন্ধুকে বলছো, তোমার বন্ধু তোমাকে বলছে আরে এগুলো তেমন কিছুই না, 6 মাস পরে দেখবি সব ঠিক হয়ে যাবে, এখন একটু একটু কষ্ট হবে, তারপর নর্মাল হয়ে যাবে। এবার তুমি তোমার বন্ধু তোমাকে আরেকটা কনসেপ্ট বলছে, যেটা যে কনসেপ্ট হচ্ছে কি ভালোবাসার কনসেপ্ট, প্রেম বা ভালোবাসা। এবার তোমার বন্ধু ওই ভালোবাসা শব্দটা ব্যবহার করছে, তার কাছে কনসেপ্টটা কি, তার বৈশিষ্ট্য বা তার চরিত্রগুলো কি, যেটা 6 মাস পরে সেই আবেগ বা সেই কষ্ট দুঃখগুলো থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তারপর তোমার বন্ধু তোমাকে বলছে যে তুমি যদি নতুন কোনো রিলেশনশিপে চলে আসো বা নতুন কাউকে তুমি বিয়ে করে নাও ইত্যাদি ইত্যাদি, তাহলে দেখবি ভুলে যাবে, আর তখন অত বেশি মনে হবে না এসব কথা। কিন্তু তুমি বলছো যে না, আমার তো 6 মাস কি, আমার তো 10 বছর হয়ে গেছে, তাও আমি এখনো ভুলতে পারছি না। ঠিক আছে, তো সেই তোমার কাছে ভালোবাসার যে কনসেপ্টটা সেটা অন্যরকম, আর তার কাছে অন্যরকম, কিন্তু সেই আলাদা আলাদা কনসেপ্ট। কারণ সেই কনসেপ্টটা কারোর ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্টেড কনসেপ্ট হতে পারে, অন্য একজনের ক্ষেত্রে হতে পারে কনস্ট্রাক্টেড কনসেপ্ট ভালোবাসা, কারোর ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে মানে ডেসক্রিপটিভ কনসেপ্ট লেভেলে আছে, একদম বেসিক লেভেলে, কারোর কাছে সেটা হচ্ছে জাস্ট ডিফারেন্সিয়েটেড কনসেপ্ট, কারোর কাছে সেটা হচ্ছে কি একটা রিলেশনাল কনসেপ্ট। দুটো কনসেপ্টের মধ্যে রিলেশনের মধ্যে তৈরি হয়েছে, এমন একটা রিলেশন একটা আইডিয়া আকারে এক্সিস্ট করে কারোর কাছে, সেই যে গড বা ফ্রিডম, যে একদম পিওর আইডিয়ার কথা বলেছিলাম, সেরকম হয়তো আইডিয়া, সেটা কোনো কনসেপ্টই নয়, কিন্তু সেটাকে প্রকাশ করছি আমরা কি একই শব্দের দ্বারা, ভালোবাসা, প্রেম বা অন্য কোনো শব্দ। আমরা ফ্রিডম নিয়ে হয়তো আলোচনা করছি। এবার আমি ফ্রিডম মানে যে কনসেপ্টটা ভেবে রেখেছি, আমার মনে হয়তো ডেসক্রিপটিভ লেভেলে আছে, তোমার মনে হতে পারে সেই কনসেপ্টটা অনেক ইভলভ কনসেপ্ট, অনেক সুনির্দিষ্ট কনসেপ্ট, এবং তোমার ক্ষেত্রে সেটা হতে পারে একটা কনস্ট্রাক্টেড কনসেপ্ট, আমার ক্ষেত্রে সেটা হতে পারে একটা অ্যাবস্ট্রাক্টেড কনসেপ্ট, যার ফলে আমরা দুজন যখন কথা বলবো তখন একে অপরকে বুঝতে পারবো না, এবং তর্ক বিতর্ক বিভিন্ন রকমের কনফ্লিক্ট তৈরি হবে, একটা সংঘর্ষ তৈরি হবে আমাদের মধ্যে। তো যার ফলে আমাদের মনে কি কনসেপ্ট আছে, সেটা অ্যাবস্ট্রাক্টেড না কনস্ট্রাক্টেড, সেটা মানে ডেসক্রিপটিভ, ডিফারেন্সিয়েটেড নাকি রিলেশনাল, কোন স্তরে আছে, আর সেই কনসেপ্টগুলোকে আমরা কখন
ট্রান্সেন্ডেন্টাল লেভেলে ব্যবহার করছি, কখন আমরা হচ্ছে অবজেক্ট অফ এক্সপেরিয়েন্স মানে সায়েন্স অফ মেটাফিজিক্সের উপরে ব্যবহার করছি, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং তার আগে আমাদেরকে বুঝতে হবে কি জেনারেল লজিক। ওকে, এবং সেই জেনারেল লজিক আর ট্রান্সেন্ডেন্টাল লজিক যখন আমরা বুঝে যাব, তখন আমরা কি সিম্পলস এবং সেই কনসেপ্ট এবং সিনথেসিস মানে অ্যানালিটিক লজিক আর সিনথেটিক লজিক দুটোকেই আমরা ব্যবহার করতে পারবো। তখন সে আমরা সিস্টেম অফ থটটা তৈরি করতে পারবো, একটা এক্সপ্যান্ডিং, অনবরত বর্ধিত হচ্ছে এমন একটা বাস্তব এবং প্রকৃতির একটা ছবি আমাদের মনের মধ্যে তৈরি হতে পারবে, যেটা অনবরত বিবর্তিত হচ্ছে, অনবরত পরিবর্তন হচ্ছে। যেমন প্রকৃতিও অনবরত পরিবর্তন হচ্ছে, নতুন নতুন জিনিস আমরা আবিষ্কার করছি, সেরকম সেটা কখনোই পারফেক্ট হবে না, কিন্তু টেন্স টু সেই অভিমুখে অনবরত চলছে। তখন গিয়ে আমরা একটা টোটাল একটা ফিলোসফিক মডেল বা নিজস্ব একটা ফিলোসফিক ধারণা আমরা তৈরি করতে পারবো, যেটা খুবই সুন্দর, খুবই বিউটিফুল। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা লাইক করতে ভুলবে না। ডেসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। ইমানুয়েল কান্তের যে আরেকটা ভিডিও আছে এবং যে চেতনার যে কোলাহল সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম তার লিঙ্ক। এবং যদি তোমরা আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে মানে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমরা অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সে যুক্ত হতে পারো। এবং ডেসক্রিপশনে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ।